পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ফুয়েল লোডিং হচ্ছে, কিন্তু এই যে ফুয়েল লোডিং হচ্ছে, এই ফুয়েলটা আসলে কি সেটা কি জানেন? এটি ইউরেনিয়াম। ইউরেনিয়াম আমরা খনিজ হিসেবে মাটির গভীর থেকে যেটি পাই সেটি নয়, সেই ইউরেনিয়াম অক্সাইড যেটি একেবারেই সাধারণ অবস্থায় পাওয়া যায়, সেই কাঁচামালটিকে নেওয়া হয় কারখানাতে এবং সেই কারখানায় বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে এটিকে জ্বালানির উপযুক্ত হিসেবে তৈরি করা হয় এবং সেই প্রক্রিয়ায় যে কাঁচামাল থেকে যে ইউরেনিয়াম অক্সাইডটি পাওয়া যায়, সেই ইউরেনিয়াম অক্সাইড থেকে ছোট আকারের 9 মিলিমিটার এই আকারের প্লেট তৈরি করা হয়, দেখতে অনেকটা ধাতব বস্তুর মতো। সেই বস্তুকে এই যে একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি হিসেবে ব্যবহার করা, সেই কর্তৃকে আরও অনেক ধাপ লাগে এবং সেই ধাপের এক একটা প্রক্রিয়ার শেষে এটিকে সেই প্লেটগুলোকে অনেক অনেক বেশি তাপে, প্রায় 17,000 ডিগ্রির মতো তাপে, এত বেশি তাপে সেগুলোকে বেক করা হয়। সেই বেক করার পরে সেগুলোকে যখন সেটা বের হয়ে আসে, তখন সেটাকে আবার 12 ফুটের মতো লম্বা রডে, সেই স্টিলের রডে সেটাকে দেয়া হয় এবং এরকম 320টা প্লেট দেওয়ার পরে যে রডটি তৈরি হয়, সেই রডের আবার 15টি করে রড এক করে একটা বান্ডেল অ্যাসেম্বল করা হয়। এবং একটা প্লান্ট, যেরকম আমাদের রূপপুরে যে প্লান্টটি আছে, এটি ভিভিআর 1200 মডেলের একটি প্লান্ট এবং এটি তৃতীয় প্রজন্মের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তো এখানে যে প্ল্যান্টটি করা হয়েছে, সেই প্ল্যান্টে এই ধরনের এই যে একটা করে রড তৈরি করে তারপরে আবার 15টি করে রড মিলে একটি বান্ডেল তৈরি হলো, এরকম 163টি বান্ডেল লাগবে এখানকার এক একটি চুল্লিতে। এখানে দুটি ইউনিট আছে, দুটি ইউনিটে দুটি চুল্লি আছে, সেই দুটি চুল্লিতে এরকম 163 করে একটা বান্ডেল, অর্থাৎ 163টা এরকম বান্ডেল তৈরি হবে, যেগুলো ইতিমধ্যে কিন্তু এসছে 2 বছর আগেই, 23 সেপ্টেম্বরে এটি বাংলাদেশে পৌঁছেছে এবং সেগুলো কিন্তু এই কেন্দ্রে রাখা আছে এবং সেগুলো এখন এগুলো লোড করা হবে রিঅ্যাক্টর প্রেসার ভেসেল অথবা পারমাণবিক চুল্লি যেটাকে বলা হয়। এবং এখানে লোড করার পরে কি হবে? এখানে লোড করার পরে একটা তাপ উৎপন্ন হবে নিউক্লিয়ার ফিশনের মাধ্যমে। সেই ফিশনের মাধ্যমে প্রচণ্ড রকম তাপ তৈরি হয়, যেই তাপ সেটাকে আবার ওর পাশে পানি রাখা থাকে, সেই পানিকে এই ফিশনটা যে পানিকে আবার সেখানে এক ধরনের রিয়াকশন তৈরি হয়, সেই রিয়াকশনের কারণে সেই তাপ থেকে সেই পানিটা বাষ্পে পরিণত হয়। সেই বাষ্পে পরিণত হওয়ার পরে একটা টারবাইন থাকে, যে টারবাইনটা ঘুরতে শুরু করে এবং তখনই পাওয়া যায় কাঙ্ক্ষিত পারমাণবিক বিদ্যুৎ। এবং এই বিদ্যুৎ পুরোপুরি ক্লিন না হলেও এক অর্থে ক্লিন, কারণ এখানে কার্বন উৎপাদিত হয় না এবং সে কারণে এই বিদ্যুৎকে ক্লিন বিদ্যুৎ বলা হয়। যদিও একে ঠিক আমরা যে নবায়নযোগ্য জ্বালানি বলি, সেই নবায়নযোগ্য জ্বালানির মতো না হলেও এটি কার্বন যেহেতু তৈরি হয় না, সেহেতু এটিকে ক্লিন ফুয়েল বলা হয়। যেটি আমাদের যে ফসিল ফুয়েল বা জীবাশ্ম জ্বালানি, আমাদের প্রথাগত যে পদ্ধতি, সেখানে কিন্তু কার্বন থাকে এবং সেটি পরিবেশ দূষণ করে সেই জ্বালানির মাধ্যমে কিছু হলে, যেটি আসলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের থেকে সেই সম্ভাবনা নাই। আরেকটি বিষয় বলে রাখি, এই যে বিদ্যুৎটা পাওয়া গেল, সেই বিদ্যুৎটা আসলে সেই যে প্রক্রিয়াটা আমি এতক্ষণ যেটি বললাম, সেটি কিন্তু হবে এই যে কমিশনিংয়ের মাধ্যমে, যেটি গত 16 এপ্রিল আমরা অনুমোদন পেয়েছি। আইএইএ এবং বাংলাদেশ পারমাণবিক শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ যারা আছে, অর্থাৎ বায়রা নামে পরিচিত, তাদের মাধ্যমে কিন্তু আমরা এই লাইসেন্স পেয়েছি এই যে ফুয়েল বান্ডেলগুলো, সেই বান্ডেলগুলো অ্যাসেম্বল করার জন্য পারমাণবিক চুল্লিতে। এবং তারপরে কিন্তু যে ধাপ শেষ হয়ে গেল, আমরা বিদ্যুৎ পেয়ে গেলাম, বিষয়টা তা না, এরপরে আরেক ধাপ তৈরি হবে। কম করে হলেও 167টি পরীক্ষা নিরীক্ষা করা হবে, যে পরীক্ষা নিরীক্ষার পরে এখানে বিদ্যুৎ 5 মেগাওয়াট 10 মেগাওয়াট এরকম করে উৎপাদন হবে। ট্রায়াল অ্যান্ড এরর এরকম প্রসেস চলবে এবং সেই প্রসেসের এক পর্যায়ে যে আমরা পূর্ণ মাত্রায় আসলে বিদ্যুৎ পাওয়া শুরু করব এবং তখনই যে বিদ্যুৎটুকু এই পরীক্ষামূলক অবস্থায় আসবে, সেটি অবশ্যই গ্রিডে যাবে, তবে খুবই সামান্য পরিমাণে কিলোবাইট, তারপরে আস্তে আস্তে মেগাবাইটের দিকে যাবে। তো এটি যে একটা পর্যায়ে কয়েকশো মেগাওয়াট হবে এবং
তারপরে আমাদের যে কাঙ্ক্ষিত পূর্ণ মাত্রা অর্থাৎ এখান থেকে 1200 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে প্রথম ইউনিট থেকে, এবং ভবিষ্যতে দ্বিতীয় ইউনিট যখন চালু হবে সেখান থেকে আরও 1200 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে। সব মিলে বলা যায় যে আমাদের পুরো দেশের যে বিদ্যুৎ চাহিদা তার 10% আমাদের এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে আমরা পাবো, অর্থাৎ 2400 মেগাওয়াট পাবো। আর আমরা এখন যেই জায়গায় আগাচ্ছি, অর্থাৎ এই যে কমিশনিং হচ্ছে ফুয়েল রড, সেটি পারমাণবিক চুল্লিতে বসছি, সেটির মাধ্যমে আমরা আসলে এই যে 1200 মেগাওয়াট প্রথম ইউনিট থেকে সেই ধাপে এগিয়ে যাচ্ছি এই কমিশনিংয়ের মাধ্যমে। আরেকটি বিষয় বলে রাখি যে সারা পৃথিবীতে কিন্তু যুদ্ধের আগে অনেকেই বলতেন, অর্থাৎ এই যে ইরান এবং আমেরিকা ইসরায়েল যে যুদ্ধে এখন আছে, সেই যুদ্ধের আগে কিন্তু অনেকেই বলতেন যে তারা পারমাণবিক চুল্লি বন্ধ করা হবে, কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করা হবে। কিন্তু এবার যে জ্বালানি সংকটটা হয়েছে তারপরে কিন্তু আবার নতুন করে অনেকেই ভাবতে শুরু করেছেন যে এই পারমাণবিক চুল্লির দিয়ে যে বিদ্যুৎ তৈরি সেটির ব্যবহার বাড়ানো কি করে যায়। কারণ হচ্ছে মধ্যপ্রাচ্য আপনারা জানেন যে জ্বালানির একটা বড় হাব বলা যায়, সেই জায়গাটা একেবারেই অস্থির, এবং সেই অস্থিরতা থেকে মানুষ কি করে ভিন্ন উপায়ে বিদ্যুৎ পাওয়া যায় সেই অবস্থায় কিন্তু চলে যাচ্ছে। তো আরও অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা চলছে, নিউক্লিয়ার ফিশন বেসড এক ধরনের পরীক্ষা নিরীক্ষা চলছে, যেটি আবার অন্যরকমভাবে পরমাণুকে ব্যবহার করে অন্যরকমভাবে বিদ্যুৎ উৎপাদনের একটা প্রক্রিয়া, সেটি এখনো একেবারেই পরীক্ষার পর্যায়ে আছে। এটাই এখন পর্যন্ত আসলে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় আসেনি, সেটি হয়তো কয়েক শতাব্দীও লাগতে পারে, কয়েক দশকও লাগতে পারে। কিন্তু যে প্রচলিত পদ্ধতিতে পরমাণু থেকে অর্থাৎ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ উৎপাদন করে সেটার দিকে এখন আবার অনেকেই ঝুঁকতে চাচ্ছে, বিশেষ করে যারা উন্নত দেশগুলো আছে। আর তৃতীয় বিশ্বের দেশগুলো চাইলেও এই ধরনের একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সম্ভব না তাদের বানানো, এবং খুব কম দেশেরই আসলে এটা আছে। হাতে গোনা পৃথিবীতে কয়েকটা রাষ্ট্রের এই ধরনের বিদ্যুৎ তৈরির সক্ষমতা আছে, তার মধ্যে এখন সেই ক্লাবে এখন বাংলাদেশ প্রবেশ করেছে। এবং বাংলাদেশ এই যে প্রবেশ করেছে এর পেছনে কিন্তু প্রচুর খরচও করতে হয়েছে, যেটা আসলে আমরা ঋণ হিসেবে নিয়েছি। এর বেশিরভাগটাই এই প্রকল্পে 65 বিলিয়নের মতো অর্থ খরচ হচ্ছে, 65 বিলিয়ন ডলারের মতো, যার 90% দিচ্ছে রাশিয়া। যারা আমাদেরকে ঋণ হিসেবে দিচ্ছে তারাই এই টাকাটা খরচ করছে এবং এই ডলারটা এখানে খরচ করছে, ব্যয় করছে, এবং তারাই এটা নির্মাণকারী প্রতিষ্ঠান যারা এটাকে তৈরি করে আমাদেরকে দিবেন। এবং আমরা এখানে 10% অর্থ আমরা দিচ্ছি, এবং সেটি বিভিন্ন পর্যায়ে কিন্তু দিয়ে এসছে বাংলাদেশ, ধাপে ধাপে দিয়েছে, একবারে দেয়নি। এবং এটার সাথে এই যে শুধু রাশিয়া কাজ করছে তাই না, এটি বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প, এবং এই প্রকল্পের শুরু থেকে এখন পর্যন্ত কিন্তু আরও কয়েকটি দেশের তাদের অবদান আছে, তারা এখানে কাজ করেছে। যেমন এখানে একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরিতে যে ভূমিটা তৈরি করতে হয়, অর্থাৎ যে বেসটা তৈরি করতে হয়, সেটি অনেক এই স্টেবিলাইজেশন প্রক্রিয়াটা অনেক কঠিন, এবং এটি আসলে সারা ওয়ার্ল্ডে সবচেয়ে ভালো করে জার্মানি, এবং জার্মানির প্রতিষ্ঠানই কিন্তু এখানে এই ভূমিটাকে যে কংক্রিট দিয়ে ঢালাই দিয়ে যে শক্ত একটা ভিত্তি তৈরি করা, সেটি কিন্তু তারা করে দিয়েছে আমাদেরকে। এবং একই সঙ্গে এখানে যে কুলিং স্টেশন এবং কুলিং টাওয়ার আছে সেগুলো করে দিয়েছে ভারতের প্রতিষ্ঠান, এবং এভাবে করে নানান দেশের সহায়তায় কিন্তু এই প্রকল্পটি আজকে এই অবস্থায় এসছে। আর একটি বিষয় বলে রাখি যে এই প্রকল্প এই যে এখন যে অবস্থায় আছে সেই প্রকল্পে আমাদের আসলে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যেটি হয়েছে, অবকাঠামোগত উন্নয়ন যেটি হয়েছে, সেটি আমরা দেখতে পাচ্ছি চাক্ষুষ। কিন্তু এর ব্যাকগ্রাউন্ডে যে জনবল আমাদেরকে দরকার, যারা এটি অপারেট করবেন, সেই জনবলের আসলে কি অবস্থা সেটি নিশ্চয়ই জানতে চান। এখানে এখন যারা কাজ করেন তাদের বেশিরভাগ কিন্তু শুধু রাশিয়া না, পুরনো যে রাশিয়ান ফেডারেশন, সোভিয়েত ফেডারেশন, সেখানকার অনেক দেশ যেমন কাজাকিস্তান, তাজিকিস্তান, ইউক্রেন, বেলারুশ, এরকম অনেক দেশের আসলে যারা রাশিয়ার সাথে কাজ করে এরকম অনেক কর্মী আছেন যারা এখানে কাজ করছেন, অনেক এক্সপার্ট আছেন যারা এখানে তাদের ওপিনিয়ন দিচ্ছেন, তাদের কাজ করছেন, এখানে অনেক প্রকৌশলীও আছেন, এবং তাদের সাথে এখানে কাজ করছে বাংলাদেশি প্রকৌশলী, বাংলাদেশি কর্মীরাও। তবে তাদেরকে
পড়াশোনা করতে হচ্ছে এবং তাদেরকে তৈরি করা হচ্ছে যাতে ভবিষ্যতে তারাই এই প্রকল্প পূর্ণমাত্রায় যখন চালু হবে তখন তারাই এটি করতে পারে সেই জন্য। এবং এটি বলা আছে আমাদের যে চুক্তিটি হয়েছে যে প্রথম এটি চালুর পরে 3 বছর অন্তত যারা এই নির্মাণকারী প্রতিষ্ঠান এবং নির্মাণকারী দেশ তারা তাদের কর্মী দিয়ে এটিকে চালিয়ে নেবেন এবং ততদিনের মধ্যে আমাদের যারা কর্মী আছেন তারা আরও দক্ষ হয়ে উঠবেন। পরমাণুকে ব্যবহার করে অন্যরকমভাবে বিদ্যুৎ উৎপাদনের একটা প্রক্রিয়া সেটি এখন একেবারেই পরীক্ষার পর্যায়ে আছে। এটাই এখন পর্যন্ত আসলে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় আসেনি। সেটি হয়তো কয়েক শতাব্দীও লাগতে পারে, কয়েক দশকও লাগতে পারে, কিন্তু যে প্রচলিত পদ্ধতিতে পরমাণু থেকে অর্থাৎ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ উৎপাদন করে সেটার দিকে এখন আবার অনেকেই ঝুঁকতে চাচ্ছে, বিশেষ করে যারা উন্নত দেশগুলো আছে। আর তৃতীয় বিশ্বের দেশগুলো চাইলেও এই ধরনের একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সম্ভব না তাদের বানানো, এবং খুব কম দেশেরই আসলে এটা আছে। হাতে গোনা পৃথিবীতে কয়েকটা রাষ্ট্রের এই ধরনের বিদ্যুৎ তৈরির সক্ষমতা আছে, তার মধ্যে এখন সেই ক্লাবে এখন বাংলাদেশ প্রবেশ করেছে। এবং বাংলাদেশ এই যে প্রবেশ করেছে এর পেছনে কিন্তু প্রচুর খরচও করতে হয়েছে, যেটা আসলে আমরা ঋণ হিসেবে নিয়েছি। এর বেশিরভাগটাই এই প্রকল্পে 65 বিলিয়নের মতো অর্থ খরচ হচ্ছে, 65 বিলিয়ন ডলারের মতো, যার 90% দিচ্ছে রাশিয়া। যারা আমাদেরকে ঋণ হিসেবে দিচ্ছে তারাই এই টাকাটা খরচ করছে এবং এই ডলারটা এখানে খরচ করছে, ব্যয় করছে, এবং তারাই এটা নির্মাণকারী প্রতিষ্ঠান যারা এটাকে তৈরি করে আমাদেরকে দিবেন। এবং আমরা এখানে 10% অর্থ আমরা দিচ্ছি এবং সেটি বিভিন্ন পর্যায়ে কিন্তু দিয়ে এসছে বাংলাদেশ, ধাপে ধাপে দিয়েছে, একবারে দেয়নি। এবং এটার সাথে এই যে শুধু রাশিয়া কাজ করছে তাই না, এটি বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প এবং এই প্রকল্পের শুরু থেকে এখন পর্যন্ত কিন্তু আরও কয়েকটি দেশের তাদের অবদান আছে, তারা এখানে কাজ করেছে। যেমন এখানে একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরিতে যে ভূমিটা তৈরি করতে হয় অর্থাৎ যে বেসটা তৈরি করতে হয় সেটি অনেক এই স্টেবিলাইজেশন প্রক্রিয়াটা অনেক কঠিন এবং এটি আসলে সারা ওয়ার্ল্ডে সবচেয়ে ভালো করে জার্মানি, এবং জার্মানির প্রতিষ্ঠানই কিন্তু এখানে এই ভূমিটাকে যে কংক্রিট দিয়ে ঢালাই দিয়ে যে শক্ত একটা ভিত্তি তৈরি করা সেটি কিন্তু তারা করে দিয়েছে আমাদেরকে। এবং একই সঙ্গে এখানে যে কুলিং স্টেশন এবং কুলিং টাওয়ার আছে সেগুলো করে দিয়েছে ভারতের প্রতিষ্ঠান। এবং এভাবে করে নানান দেশের সহায়তায় কিন্তু এই প্রকল্পটি আজকে এই অবস্থায় এসছে। আরেকটি বিষয় বলে রাখি যে এই প্রকল্প এই যে এখন যে অবস্থায় আছে সেই প্রকল্পে আমাদের আসলে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যেটি হয়েছে, অবকাঠামোগত উন্নয়ন যেটি হয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি চাক্ষুষ, কিন্তু এর ব্যাকগ্রাউন্ডে যে জনবল আমাদেরকে দরকার যারা এটি অপারেট করবেন সে জনবলের আসলে কি অবস্থা সেটি নিশ্চয়ই জানতে চান। এখানে এখন যারা কাজ করেন তাদের বেশিরভাগ কিন্তু শুধু রাশিয়া না, পুরনো যে রাশিয়ান ফেডারেশন, সোভিয়েত ফেডারেশন, সেখানকার অনেক দেশ যেমন কাজাকিস্তান, তাজিকিস্তান, ইউক্রেন, বেলারুশ, এরকম অনেক দেশের আসলে যারা রাশিয়ার সাথে কাজ করে এরকম অনেক কর্মী আছেন যারা এখানে কাজ করছেন, অনেক এক্সপার্ট আছেন যারা এখানে তাদের ওপিনিয়ন দিচ্ছেন, তাদের কাজ করছেন, এখানে অনেক প্রকৌশলীও আছেন এবং তাদের সাথে এখানে কাজ করছে বাংলাদেশি প্রকৌশলী, বাংলাদেশি কর্মীরাও। তবে তাদেরকে পড়াশোনা করতে হচ্ছে এবং তাদেরকে তৈরি করা হচ্ছে যাতে ভবিষ্যতে তারাই এই প্রকল্প পূর্ণমাত্রায় যখন চালু হবে তখন তারাই এটি করতে পারেন সেই জন্য। এবং এটি বলা আছে আমাদের যে চুক্তিটি হয়েছে যে প্রথম এটি চালুর পরে 3 বছর অন্তত যারা এই নির্মাণকারী প্রতিষ্ঠান এবং নির্মাণকারী দেশ তারা তাদের কর্মী দিয়ে এটিকে চালিয়ে নেবেন এবং ততদিনের মধ্যে আমাদের যারা কর্মী আছেন তারা আরও দক্ষ হয়ে উঠবেন, আমাদের সেই জনবলও তৈরি হয়ে যাবে এবং তখন কিন্তু আমাদের এই দক্ষ যারা জনবল তৈরি হচ্ছে তারাই কিন্তু এটি নিয়ন্ত্রণ করবেন, এটি পরিচালনা করবেন। তো আশা করা যায় যে এই যে একটি পরমাণু ভিত্তিক একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমরা পাচ্ছি সেটি যদি এর সাধারণত এর যে কি বলে এটাকে কতদিন চলবে সেটি যদি বলি যে এটি 50 থেকে 60 বছর এমনিতেই একটি
প্লান্টের, এই ধরনের একটি প্লান্টের জীবনী শক্তি থাকে এবং বলা হয় যে যদি এর রক্ষণাবেক্ষণ ভালো হয় তাহলে আরও 20 থেকে 30 বছর পর্যন্ত এটি চলতে পারে। তো ততদিন বলা যায় যে এই যে আমরা বিশাল একটা বিনিয়োগ করলাম, সেই বিনিয়োগের সুফল আমরা দীর্ঘ মেয়াদে আমরা পাবো, এমনটাই আশা করছে সবাই।